ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসির যে আন্দোলন চলছে, যারা চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মচারী তাদের যে আন্দোলন চলছে সেই সম্পর্কে লাস্ট আপডেট কি আছে এবং কি হতে পারে এই আন্দোলনের ভবিষ্যৎ, কি হতে পারে এই যোগ্য যারা বলছে যে যোগ্য চাকরিহারা তাদের ভবিষ্যৎ, এই বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উনি কিন্তু জানিয়েছেন পরিষ্কারভাবে যে এই যে চাকরিহারারা তারা কেউ আর পরীক্ষা দিতে চায় না। আপনারা জানেন যে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে যারা কন্টেম্পট অর্থাৎ যাদের নামে অলরেডি অভিযোগ প্রমাণিত যে সাদা খাতা বা র্যাঙ্ক জাম্প এইসব ব্যাপার যেগুলো রয়েছে, তারা কিন্তু এই নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। তাহলে নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করতে পারবে না, একদিকে যেমন সুপ্রিম কোর্টের নির্দেশ, অন্যদিকে যারা যোগ্য চাকরিহারা বলে নিজেদেরকে মনে করছেন, যারা মনে করছেন যে তারা যোগ্য বা এই আন্দোলনে আছেন, তারা কিন্তু পরীক্ষা দিতে চাইছে না, নতুন পরীক্ষায় তারা কেউ বসবে না, এমনটাই কিন্তু তাদের সিদ্ধান্ত। এদিকে আরও একটা বিষয় রয়েছে যে এই চাকরিহারা শিক্ষকদের মধ্যে প্রায় ৩,০০০ জন চাকরিহারা শিক্ষক তারা কিন্তু আবার সরকারের পক্ষেই রয়েছে, তারা কিন্তু শিক্ষামন্ত্রীকে চিঠিও দিয়েছে, এমনটাও শিক্ষামন্ত্রী কিন্তু জানিয়েছেন। তাহলে চলুন বিস্তারিত এই ভিডিওতে আমরা জেনে নিই যে কি বিষয় উঠে আসছে, এই যে আন্দোলন চলছে এই আন্দোলনের ভবিষ্যৎ কী। এদিকে হাইকোর্ট থেকেও একটা কথা বলা হয়েছে যে আন্দোলন করা মানে হচ্ছে কোনো কিছু বিপর্যস্ত করে আন্দোলন করা যাবে না, অর্থাৎ চাকরিহারা শিক্ষকরা যেখানে আন্দোলন করছেন সেখানেও বেশি দিন কিন্তু আন্দোলন করতে ওখানে পারবেন না, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যাই হোক, এই প্রসঙ্গে অনেক কথাই অনেকেই বলেছেন, তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই একটা সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি বলেছেন যে গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য করেছেন। তার মধ্যে তার মূল বক্তব্য শুরু হলো যে এই যে আন্দোলনরত শিক্ষকরা পরীক্ষা দেওয়ার পরিবর্তে সরাসরি চাকরি ফেরত চাইছে, সেটা কিন্তু আপনারা দেখেছেন মিডিয়াতে যে ওরা সরাসরি বলছে আমরা আর পরীক্ষায় বসবো না, আমরা আমাদের যে পূর্বের অবস্থান সেই অবস্থান ফিরিয়ে দিতে হবে। কিন্তু যা সুপ্রিম কোর্টের নির্দেশ যেটা ছিল তার কিন্তু পরিপন্থী। সুপ্রিম কোর্ট কিন্তু সেই ফিরিয়ে দেওয়ার কোনো নির্দেশ দেওয়া হয়নি বা দেয়নি। তো সুতরাং রাজ্য কিভাবে সেটা করবে? ব্রাত্যবাবু এই প্রশ্নও তুলেছেন যে এটা আমাদের হাতেই নেই, মানে আমরা কিভাবে ওদেরকে আবার ওদের পুনরায় দিতে পারি, যা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী হবে। তার মূল বক্তব্য ছিল এইগুলো, যেমন এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পয়েন্ট করে আমি দেখাচ্ছি। 1 নম্বর পয়েন্ট দেখুন যে পরীক্ষা এড়ানোর অভিযোগ। ব্রাত্য বসু দাবি করেন চাকরিহারা শিক্ষকদের একটি বড় অংশ সুপ্রিম কোর্টের নির্দেশিত পুনরায় পরীক্ষা দেওয়ার পরিবর্তে সসম্মানে চাকরি ফেরত চাইছেন। তিনি বলেন, পরীক্ষা দেওয়াটা সুপ্রিম কোর্টের আদেশ, আমরা কিভাবে তা উপেক্ষা করব? যে কথা আমি আগেও বললাম যে এটা সুপ্রিম নির্দেশ, এটা উপেক্ষা করার ক্ষমতা রাজ্যের নেই। তো যাই হোক, 2 নম্বর দেখুন, দাবিপত্রের অভাব। শিক্ষামন্ত্রীর মতে আন্দোলনকারীদের কাছ থেকে কোনো লিখিত দাবিপত্র জমা পড়েনি। তিনি মিডিয়ার মাধ্যমে তাদের 7 দফা দাবির কথা শুনলেও সরকারি স্তরে তা আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হয়নি বলেই জানান। কিছুদিন আগেও উনি বলেছিলেন যে যদি চিঠি আসে ওদের পক্ষ থেকে তাহলে সেটা দেখা যাবে, কিন্তু সেরকম কিছু চিঠি নাকি যায়নি, এটাই তিনি বলছেন। 3 নম্বর, সরকারের অবস্থান। ব্রাত্য বসু জানান রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রিভিউ পিটিশন দায়ের করেছে এবং এসএসসির যে চাকরি সেই চাকরি ফেরত দেওয়ার প্রক্রিয়ার কাজও করেছে। তবে তিনি স্পষ্ট করেন যোগ্য অযোগ্য বাছাইয়ের দায়িত্ব আমার নয়, সুতরাং যোগ্য অযোগ্য বাছাই করতে কিন্তু তিনি পারবেন না। আবারও একবার বললেন, যদিও কিছুদিন আগে তিনি বলেছিলেন যে এই একটা ডেটও দিয়েছিলেন যে এই দিনে যোগ্য অযোগ্যের লিস্ট প্রকাশিত হবে, সেদিন তো বিরাট আন্দোলন হয় আপনারা জানেন। তো তিনি পরিষ্কার বলে দিচ্ছেন যোগ্য অযোগ্য বাছাই করার দায়িত্ব আমার নয়। সুতরাং বোঝাই যাচ্ছে যে রিভিউ পিটিশন যেটা হয়েছে তার যে গুরুত্ব কতটা, রিভিউ পিটিশন যেটা হয়েছে সেখানে যোগ্য অযোগ্য বাছাই করে দেওয়াই কিন্তু ছিল মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্য যখন এখানে পরিষ্কার তিনি বলে দিচ্ছেন যে যোগ্য অযোগ্য বাছাই করা তার পক্ষে সম্ভব নয়, তাহলে বা তার কাজও নয়, সুতরাং বোঝাই যাচ্ছে যে নতুন পরীক্ষা কিন্তু হবে। এবং এই যে মাস চলছে এই মাসের মধ্যেই কিন্তু
এই মে মাসের মধ্যেই লাস্টের মধ্যেই মানে 30 তারিখের মধ্যেই কিন্তু এখানে দিতে হবে, নতুন বিজ্ঞপ্তি জারি করতে হবে। এটা কিন্তু সুপ্রিম নির্দেশ। সুতরাং সেই মতো সমস্ত ব্যবস্থা কিন্তু চলছে। আমরা জানতে পারছি যে সব কিছুই হয়ে গেছে, শুধু আইনের পরামর্শের জন্য পাঠানো হয়েছে সেগুলো সব ঠিকঠাক হয়ে এলে, আইনগতভাবে সব ঠিক থাকলেই নতুন বিজ্ঞপ্তি কিন্তু আমরা পেয়ে যাব খুব তাড়াতাড়ি, হতে পারে এই সপ্তাহের মধ্যে, কারণ এই মাসই ছিল লাস্ট ডেট বিজ্ঞপ্তি জারি করার। 2016 সাল থেকে পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতির অভিযোগে তীব্র হয়। 2016-তে আদালতের যে রায়, তাতে 25,000 শিক্ষাকর্মী চাকরি বাতিলের পর থেকে চলমান আন্দোলনের মূল কারণ হলো কেলেঙ্কারি। এখানে 25,000 নয়, 25,000 সামথিং, প্রায় 26,000-এর মতো। আচ্ছা, আর যে ইতিহাস রয়েছে, পূর্ববর্তী ইতিহাস মানে আমাদের রাজ্যের, সেই তুলনায় কিন্তু এখানে কি হয়েছে, বামফ্রন্ট ও কংগ্রেসের আমল, তো এর আগের আমল ছিল বামফ্রন্ট, তার আগে কংগ্রেস। নিয়োগ প্রক্রিয়ায় অতীতে রাজনৈতিক ঘনিষ্ঠতা দিয়ে চাকরি পাওয়া গেলেও বর্তমান কেলেঙ্কারির মাত্রা ভিন্ন। যে কথা আগেও অনেকে বলেছে, অনেকে স্বীকার করেছে যে আগেও কিন্তু এরকম হতো, কিন্তু সেখানে ঘনিষ্ঠতা দিয়ে হতো, এবং কি হতো, টাকা পয়সা নেওয়ার বিষয় আশায় ছিল কি না, হলেও এতটা পরিমাণ নাকি ছিল না। যে এখন যে পরিমাণে কেলেঙ্কারি শুরু হয়েছে, এখন তো চাকরি বিক্রির বাজার তৈরি হয়েছিল, যেটা কিন্তু ধরা পড়েছে পুরো একটা ট্রি ধরা পড়েছিল, ট্রি তৈরি হয়ে গেছে যে কার হাতে কে আছে, মানে নেটওয়ার্ক বিজনেস, সেই বিজনেসের মতো। তো এরকম কিন্তু হয়েছে, যেটা আগের আমলে কখনোই দেখা যায়নি, এমনটাই বলছে অকিবহল মহল। তো এই হলো বিষয়। এখন পরীক্ষা ব্যবস্থার ক্রমবিবর্তনে 1997 সালে স্কুল সার্ভিস কমিশন চালুর উদ্দেশ্যই ছিল নিয়োগের স্বচ্ছতা আনা। সুতরাং এই যে ঘনিষ্ঠতা দিয়ে চাকরি পাওয়া যায়, এটা আজকে নতুন নয়, অনেক পুরনো, আগের আমলগুলোতেও ছিল। তারপরে সিদ্ধান্ত হলো যে এই এসএসসির মাধ্যমে স্বচ্ছভাবে নিয়োগ করার জন্য 1997 সালে একটা কমিশন চালু হয়, যেটাই হচ্ছে আজকের এই এসএসসি, স্কুল সার্ভিস কমিশন। 2013-14 সাল থেকে এই ব্যবস্থার অনিয়মের অভিযোগ বাড়তে থাকে, যা শেষ পর্যন্ত গণবিক্ষোভের রূপ নেয় এখন এই অবস্থা। তো আন্দোলনরত শিক্ষকদের একটি বড় অংশ দাবি করেন তারা দুর্নীতির শিকার এবং ন্যায় বিচার তারা চান। অন্যদিকে ব্রাত্য বসু এর বিরুদ্ধে সতর্ক করে বলেন, এসএসসি বা বিকাশ ভবন অবরোধ করা সমাধান নয়, এটা করে কিন্তু সমাধান করা সম্ভব নয়, সরকারি আধিকারিকদের কাজ করতে দিন। তিনি আরও যোগ করেন, 3,000 শিক্ষক ইতিমধ্যেই সরকারের পক্ষে সমর্থন জানিয়ে চিঠি দিয়েছেন। এই যে কথাটা আমি আগেই বলছিলাম, যে উনি দাবি করছেন 3,000 শিক্ষক ইতিমধ্যেই কিন্তু সমর্থন জানিয়ে চিঠি দিয়েছেন, যে রাজ্য সরকারের পক্ষে আছে তারা আর কি। তো সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার রিভিউ পিটিশন জমা দিলেও ব্রাত্য বসু স্পষ্ট করেন যে আদালতের নির্দেশ লঙ্ঘন করলে শুধু সরকারই নয়, আন্দোলনকারীরাও কন্টেম্পট অফ কোর্টের মুখোমুখি হবেন। সুতরাং আন্দোলনকারী যারা রয়েছে তারাও এবং সরকার সবাই কিন্তু কন্টেম্পট অফ কোর্টের মুখোমুখি হবে যদি সুপ্রিম নির্দেশ কেউ না মানে। তো এই সংকট যে শুধু চাকরিহারা শিক্ষকদের তাই নয়, পুরো শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। ব্রাত্য বসুর বক্তব্যে যদিও অতীতের তুলনা টানা হয়েছে, বিরোধী দলগুলো কিন্তু এই সরকারের আমলে নিয়োগের বাণিজ্যিকরণ অভিযোগ তোলে, সবসময় আপনারা জানেন। তো এসএসসি কেলেঙ্কারির জটিলতা সমাধানে আদালত ও সরকারি প্রক্রিয়ার উপরে জোর দিয়েছে ব্রাত্য বসু। তবে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সরকারের সংলাপের এবং দাবি পূরণের অনিশ্চয়তা কিন্তু এই সংকটকে দীর্ঘস্থায়ী করছে। এই যে ঘটনাটা ঘটলো, তো এই ঘটনাটা কিন্তু যে সংকটকালীন যে পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতি কিন্তু আরও দীর্ঘায়িত হবে। এবং যেটা জানা যাচ্ছে যে এর পরে যে 32,000 প্রাথমিক শিক্ষকের বিষয়টি রয়েছে, সেটাও যদিও এর থেকে এই কেস আর সেই কেসটা অনেকটাই পৃথক, তা হলেও যদি সেদিকেও কিন্তু মানুষের নজর রয়েছে যে যদি এই এসএসসির মতো ঘটনা সেখানে ঘটে, অর্থাৎ 32,000 যে চাকরি সেটা যদি সত্যি সত্যি বাতিলই হয়ে যায়, তাহলে কিন্তু রাজ্যের অবস্থা খুবই খারাপ জায়গায় যাবে। এবং যে রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল আছে তুষার দত্ত, তিনি হাইকোর্টে কিন্তু একের পর এক প্রমাণ দেখাচ্ছেন এবং গত 2 দিন তিনি প্রাইমারির যে 32,000 চাকরি তাদের হয়ে সওয়াল করছেন, একাই সওয়াল করছেন গত 2 দিন, তার কারণ প্রথম সুযোগ তার ছিল।
এবং আগামীও দুদিন তিনি চেয়েছেন। এই তার 4 দিন তার সওয়াল হবে এমনটাই জানা যাচ্ছে। তার পরবর্তী সময়ে বিবাদী পক্ষ অর্থাৎ যারা হচ্ছে বিপরীত পক্ষ রয়েছে তাদের শুনানি হবে। তাদের শুনানি আর সব শুনানি শুনবেন বিচারপতিরা, এমনটা আগে থেকেই তারা বলেছিলেন। শোনার পর তারপর হচ্ছে রায়দান হবে এবং সেখানে 32,000 চাকরি কি পুরোটাই চলে যাবে নাকি সবই থেকে যাবে, না কিছু যাবে কিছু থাকবে, এই নিয়ে বিরাট সংশয় চলছে। সুতরাং সব মিলিয়ে রাজ্য সরকার এখন প্রচণ্ড অস্বস্তিতে রয়েছে। এই অবস্থাতে এই এসএসসির এই অবস্থা, তারপরে যদি আবার 32,000 ওদিক থেকে হয় তাহলে কিন্তু খুবই সমস্যায় পড়বে এবং শিক্ষা ব্যবস্থা যেটা এই মুহূর্তে এমনিতেই তলানিতে চলে গেছে, তারপরে যদি আরও এই প্রাইমারির ব্যাপারটা হয় তাহলে শিক্ষা ব্যবস্থা কিন্তু আর দেখার মতো পজিশনে থাকবে না। আর নতুন নিয়োগ যেটা করার কথা বলা হচ্ছে, সেখানে নতুন নিয়োগেও কিন্তু যে আইনি জটিলতা তৈরি হতে পারে, সেই জন্য প্রথম থেকে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে এবং নিয়ে এসএসসি একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তবে সেই বিজ্ঞপ্তি আইনি জটিলতা হবে কি হবে না পরবর্তীকালে সেটা তো আমরা দেখতেই পাবো। তার কারণ দীর্ঘদিন ধরে প্রচুর ছেলেমেয়ে আমাদের যারা হচ্ছে বিএড, মাস্টার ডিগ্রি, বিএড এ সমস্ত কমপ্লিট করে শুধুমাত্র এই এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য বসে আছেন, এরকম প্রচুর ক্যান্ডিডেট রয়েছেন। তা নতুন পরীক্ষা হলে তারা কীভাবে সুযোগ পাবে বা তাদের কি থাকবে, এরা এদিকে যারা যোগ্য চাকরিহারা বলছেন তাদের কি ফ্যাসিলিটি দেওয়া হবে, কি ফ্যাসিলিটি দেওয়া হবে না, একই রকম পরীক্ষা নেওয়া হবে, এই নিয়ে কিন্তু নানান রকম কিন্তু জটিলতা এই মুহূর্তে রয়েছে এসএসসির অন্দরে। তাই নোটিফিকেশানের জন্য আমরা কিন্তু নজর রাখছি সব সময় ওয়েবসাইটে, আপনারাও নজর রাখুন এবং নজর রাখুন শিকদার্স একাডেমিতে। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক করবেন, আর যদি খারাপ লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।